নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আজকে যার কথা বলবো তিনি হলেন প্রাক্তন বিচারপতি কলকাতা হাইকোর্টের এবং তমলুকের সাংসদ বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি নিজেকে গত বছর ভোটের আগে বা বিজেপিতে যোগদান করার পরে বলতে পারেন চন্দ্রবোড়া বলে অভিহিত করেছিলেন, যে তিনি চন্দ্রবোড়া সাপের মতো। তিনি চাইলে কাউকে ছবল দিতে পারেন এবং সেই ছবল মারাত্মক হবে। মানে আসলে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে হয়তো বলেছিলেন যে তিনি ছবল মারলে সে ছবল সাংঘাতিক। তো এখন সেই চন্দ্রবোড়া বোধহয় নিজের দলকেই ছবল দিয়ে দিয়েছেন এবং তাই জন্যই হচ্ছে দলের মধ্যে হুলস্থুল পড়েছে। আসলে কিছুই নয়, দুদিন আগে এবিপি আনন্দ যে চ্যানেলকে তিনি সাক্ষাৎকার দিতে গিয়ে বেশ কিছু কথা বলেছেন, যাতে প্রবল অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি। এবং মূলত তার অভিযোগটা হচ্ছে যে এটা কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রের বিজেপির নেতৃত্ব। তো তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, মানে এবিপি আনন্দের সঙ্গে যে তার সাক্ষাৎকার হয়েছিল 1:1, সেখানে বলেছেন যে তিনি যে চাকরি ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন, ভোটে দাঁড়িয়েছেন, বিজেপিতে দলে দাঁড়ানো তার উদ্দেশ্য ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো, এ রাজ্য থেকে ক্ষমতা থেকে সরানো। কিন্তু বিজেপি তৃণমূলকে হারাতে চায় কিনা তাই নিয়ে তার মনে গভীর প্রশ্ন দেখা দিয়েছে। তো এই হচ্ছে তার মানে প্রথম সাক্ষাৎকারের প্রতিক্রিয়া। তো তারপরে বলেছেন যে কেন্দ্রীয় সরকারের অ্যাকশন দেখে আমার মনে হয়েছে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তা বদল করতে চায় না। যদি না চায় তাহলে বদল হবে না। কেন শাসনহীন রাজ্যে 355 ধারা জারি হবে না? মানে তিনি যেটা বলতে চাইছেন যে রাষ্ট্রপতি শাসন না হোক, অন্তত 355 ধারা, মানে কোন জেলাতে গোলমাল হয়েছে সেখানে উপদ্রুত ঘোষণা করা হোক, যেটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যখন গোলমাল হয় সেখানে জারি করতে পারে কেন্দ্রীয় সরকার। তো 355 অ্যাটলিস্ট কেন হবে না? উপদ্রুত এলাকা বা পশ্চিমবঙ্গ জুড়ে উপদ্রুত এলাকা ঘোষণা হবে না। তো এইসব কথা তিনি বলেছেন। আবার বলেছেন যে আমার উদ্দেশ্য ছিল হচ্ছে মমতাকে সরিয়ে দেওয়া, সব বন্দোবস্ত হবে, কিন্তু তার ধারে কাছে পৌঁছাতে পারেনি। মানে তিনি ভেবেছিলেন যে দলে যোগদান করবেন, এমপি হবেন, তারপরে কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির বা কেন্দ্রীয় সরকার সমস্ত কিছু আটঘাট বেঁধে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখান থেকে ক্ষমতায় সরানোর ব্যবস্থা করবে, কিন্তু সেটা হয়নি। বা তিনি তার বক্তব্য অনুযায়ী যে তিনি ধারে কাছে পৌঁছতে পারেননি, এটা তার একটা হতাশা এবং মনে হয়েছে বলেই তিনি যেটা বলেছেন। যদিও লক্ষ্য সবটাই কিন্তু কেন্দ্রীয় বিজেপির নেতৃত্ব এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। এবং যেটা সাংঘাতিক একটা কথা বলেছেন সেটা হলো যে তিনি বললেন যে হিন্দি বলয় থেকে নেতা এনে এখানে ভোট করানো যাবে না। পশ্চিমবঙ্গের মানুষের মন মেজাজ অভিমান এসব দিল্লিওয়ালা নেতারা বোঝেন না। আসলে 21-এ বিজেপির বঙ্গ বিজেপির নেতারা অনেকেই মনে করেছিলেন যে এই নরেন্দ্র মোদী, অমিত শাহরা যেভাবে ডেলি প্যাসেঞ্জারি করেছে পশ্চিমবঙ্গে ভোট প্রচারে এসে, বা বিজেপির অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা যোগী আদিত্যনাথ থেকে শুরু করে বিভিন্ন মুখ্যমন্ত্রীরা দফায় দফায় পশ্চিমবঙ্গে এসেছেন, নির্বাচনী প্রচার করেছেন। আর তাতে বঙ্গ বিজেপির নেতাদের মনে হয়েছিল যে তৃণমূল যে অভিযোগটা করে যে বিজেপি হচ্ছে হিন্দি বলয়ের পার্টি, বিজেপি হচ্ছে বহিরাগত, এটা বোধহয় এস্টাবলিশড হয়েছে। এইখানেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটুখানি যে গোঁসা রয়েছে এবং তিনি পরিষ্কার সেটা বলেছেন যে এরকম হিন্দি বলয়ের নেতাদের এনে এখানে ওসব উদ্দেশ্য সফল হবে না, কারণ বাঙালি অন্যভাবে ভাবে, অন্য তার ভাবনা চিন্তা। তো এইসব প্রকাশ করেছে, একটু বোঝাই যাচ্ছে যে লক্ষ্যটা হচ্ছে সেই নরেন্দ্র মোদী, অমিত শাহ। এবং পাশাপাশি তিনি এও বলেছেন, মানে এরকম একটা অভিযোগ যে কেন্দ্রীয় সরকারে বিজেপি টানা 11 বছর রয়েছে, নরেন্দ্র মোদীরা 11 বছর অতিক্রান্ত, আমলাদের উপর বোধহয় তাদের নিয়ন্ত্রণ নেই, এরকম একটা অভিযোগ করেছেন। কারণ তিনি বলেছেন যে বাংলায় হচ্ছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ বড় নেতাদের বিরুদ্ধে রয়েছে। মানে তৃণমূলের বড় নেতা বলতে গেলে তার হয়তো লক্ষ্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু ইডি সিবিআই একজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ কি করেনি। এবং শুধু তাই না, ইডি সিবিআই যারা কর্তারা আছেন তারা বিরোধী কোনো রাজনৈতিক দলের হয়ে প্রভাবিত হয়ে এগুলো করছেন কিনা, নরেন্দ্র মোদীরা কি তাদের ডেকে জিজ্ঞেস করেছেন যে তারা কেন এটা করছেন না? ইডি সিবিআই নেতারা নাকি বলেন যে এটা করার দরকার নেই, ওটা করার দরকার নেই, সেই কারণে নাকি আমাদের এখানে বড় নেতাদের যারা এখানে এ রাজ্যে রয়েছেন, তার লক্ষ্য নিশ্চিতভাবে বড় নেতা বলতে তৃণমূলের বড় নেতাদের কথাই তিনি বলতে চেয়েছেন, তাদের কেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন না, করা হচ্ছে না, এটা নাকি সিবিআই ইডি করতে দিচ্ছে না। এবং ইডি সিবিআই এর উপর একটা নিয়ন্ত্রণ নাকি বিরোধী রাজনৈতিক দলের মধ্যে রয়েছে। মানে কংগ্রেসের কথা হয়তো তিনি বলতে চাইছেন যে তাদের প্রভাব রয়েছে, সেই কারণে তারা খুব একটা এগোতে চাইছে না। তো এরপরে যেটা তার আরেকটা জিনিস এসআইআর নিয়ে বলতে গিয়ে বলেছেন যে
এসআইআর নিয়ে যাই করুক না কেন নির্বাচন কমিশন, কারণ নির্বাচন কমিশনের সদিচ্ছা নিয়ে তার প্রশ্ন রয়েছে। কারণ হচ্ছে যে এর আগে এই রাজ্যে ভোটার তালিকা কাজ করা নিয়ে নির্বাচন কমিশন 4 জনকে সাসপেন্ড করে এফআইআর করতে বলেছিল, কিন্তু কয়েকজনকে সাসপেন্ড করা হলো, তাদের বিরুদ্ধে এফআইআর পশ্চিমবঙ্গ সরকার করেনি। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় এইসব বলে টলে দলের অস্বস্তি বাড়ানোর পরে হচ্ছে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেছেন আসলে হচ্ছে বিকাশ বাবুর প্রভাব ওর মধ্যে বোধহয় বৃদ্ধি পাচ্ছে কিনা, এটা মুরলীধর সেনলেনের মানে বঙ্গ বিজেপির কথা বলেছে, তদন্ত করে দেখা উচিত। কারণ একসময় তো তিনিই বলেছেন যে যার পায়ের নিচে বসে আইন শিখেছি, বিকাশ ভট্টাচার্যকে লক্ষ্য করেই হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন। তো এটা বিজেপি তদন্ত করা উচিত। কারণ হচ্ছে মনে হয় আসলে অরূপবাবু যেটা বলতে চেয়েছেন যে অভিজিৎ বোধহয় আবার অন্য সুরে খেলা শুরু করেছেন, তিনি বোধহয় দল টল বদল করতে চান বা বিকাশ বাবুদের ছত্রছায়ায় যেতে চান, এরকম বিষয় আছে কিনা সেটা তদন্ত করে দেখা উচিত। আসলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা বলেছেন তাতে যেটা হয়েছে, আমি যেটা শুনলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে খুব শীঘ্রই হচ্ছে শ্রমিক ভট্টাচার্য ডেকে পার্টি অফিসে ডেকে তার বক্তব্য শুনবেন যে কেন তিনি এই ধরনের কথা বলছেন। কারণ গত 48 ঘন্টা ধরে প্রবল আলোড়ন পড়েছে, শোরগোল পড়েছে বিজেপির অন্দরে, এবং বিশেষ করে সমাজ মাধ্যমগুলোতে দেখা যাচ্ছে কোন কোন ছোট বড় নেতা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কাঠগড়ায় তোলার চেষ্টা করছেন ঠিকই, কিন্তু সেখানে যেসব কমেন্ট সেকশনে কমেন্টস আসছে সেটা হয়তো সাধারণ বিজেপি কর্মী সমর্থক, তারা কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পক্ষই নিচ্ছেন এবং তারা মনে করছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা বলেছেন সেটা ঠিকই বলেছেন। কারণ হচ্ছে আমি কয়েকদিন আগেই আরএসএস এর এক নেতার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে এই সেটিং তথ্য মানে বিশেষ করে মালদার যে সাংসদ বিজেপির খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক যে শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনার পরে সেই নেতা বলছিলেন যে আসলে আগে কিছু কিছু সমর্থকরা হচ্ছে বিশ্বাস করতেন যে বোধহয় কেন্দ্রের সঙ্গে বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় বা নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সেটিং আছে, সেই কারণে কেন্দ্রীয় সরকার বাংলা সরকারকে ডিস্টার্ব করে না বা তৃণমূলকে ডিস্টার্ব করে না। এটা কিছু সমর্থকদের মধ্যে এটা সীমাবদ্ধ ছিল, কিন্তু বর্তমানে এটা ক্যান্সারের মতো ছড়াচ্ছে। এখন বিজেপির ছোট নেতা, মাঝারি তলার নেতা এবং কি অনেক রাজ্য কমিটির নেতাদের মধ্যে এটা সংক্রমিত হচ্ছে যে এই 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 সেটিংসটা বোধহয় সত্যি সত্যি আছে। আসলে সেটিংস নেই, কিন্তু তাদের কেন্দ্রীয় সরকার বা মোদী অমিত শাহের কার্যকলাপ দেখে এখন অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন এটা খুব বিপজ্জনক প্রবণতা। এবং সাধারণ মানুষ যদি এটা বিশ্বাস করা শুরু করেন যে কেন্দ্রের সঙ্গে রাজ্যের একটা সেটিংস আছে, বিজেপির সঙ্গে তৃণমূলের একটা সেটিংস আছে, যেটা বরাবর সিপিএম বলে থাকে যে আসলে বিজেপি পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে উৎখাত করতে চায় না, এই সেটিংসের প্রবণতা যত বাড়বে এটা ক্যান্সারের মতো ছড়িয়ে পড়লে এটা কিন্তু আখেরে বিজেপির ক্ষতি। কারণ অনেকেই তাহলে বাম ভোটাররা যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন তৃণমূলকে জেতাবে বলে 19 সাল থেকে, তাদের একটা অংশ কিন্তু আবার বামেদের দিকে ফিরে গেলে বিজেপির ভোট কিন্তু কমে যাবে। এবং যে বিজেপি সমর্থক বা তার এখন নেতাদের মধ্যে অনেকের মধ্যে এটা ছড়াচ্ছে। তো এইটা হচ্ছে এই ক্যান্সারটাকে আরো সংক্রমিত করার বিষয়টাকে মদত দেবে হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই বক্তব্যগুলো। তাই বিজেপি নেতারা গত 48 ঘন্টার মধ্যে বেশ চিন্তিত যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তারা দলে এনেছিলেন আদর করে, তারা ভেবেছিলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা বিরাট কিছু করবেন, কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই ধরনের কথাবার্তা বলার পরে দলে যোগদানের 1-1.5 বছরের মাথায় তো এটার মধ্যে কর্মীদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। কর্মীরা যেটা বেশ কিছুদিন ধরেই তারা বিশেষ করে উত্তরবঙ্গের এই ঘটনার পরে খগেন মুর্মু যে শঙ্কর ঘোষের পরে তাদের মধ্যে একটা মোদী বিরোধী অমিত শাহ বিরোধী একটা বক্তব্য তারা প্রকাশ্যেই বলা শুরু করেছিলেন। এবার এটাতে বোধহয় আরো হচ্ছে ইন্ধন জোগালো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যতে। এখন জানি না শ্রমিক ভট্টাচার্য যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বসেন আদৌ তিনি তাকে বাগে আনতে পারবেন কিনা, বা শুভেন্দু অধিকারীরা তাকে বাগে আনতে পারবে কিনা। শুভেন্দু অধিকারী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রেসপেক্ট করেন, তাকে পূর্ব মেদিনীপুর জেলায় যখন নমিনেশন দেওয়া ছিল শুভেন্দু
আদা জল খেয়ে হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জেতানোর জন্য নেমেছিলেন। তো এখন শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা অস্বস্তিতে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন এটা এলিতেলি কেউ বলেননি, ওই একদম প্রাক্তন বিচারপতি একজন হচ্ছে সাংসদ, তিনি এসব ধরনের কথা বলছেন, কেন্দ্রীয় সরকারকে শুলে চড়াচ্ছেন, কেন্দ্রীয় নেতাদেরকে শুলে চড়াচ্ছেন। তো এইসব বলাতে আসলে জনমানুষে এটা খুব প্রভাব পড়তে পারে, কর্মীদের মধ্যে পড়তে পারে। এই নিয়ে প্রবল অস্বস্তিতে বিজেপি। এখন জানি না বঙ্গ বিজেপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলে, তাকে ডেকে কথা বলে এটা কিভাবে সামাল দেবে, বা কর্মীদেরই বা কি করে বোঝাবেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা বলেছেন আসলে সেটা ঠিক নয়, কোনো সেটিংস এর ব্যাপার নেই। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার মতামত জাহির করেছেন, কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন ব্যক্তিগত মতামত বলে নেই, তিনি এখন পার্টির এমপি, তিনি যেটা বলবেন লোকে ধরে নেবে সেটা পার্টিরই বক্তব্য, তিনি তার নিজের ফিলিংস থেকে সেটা বলছেন। এখন দেখা যাক, আমরা ওয়েট করে আছি যে আর এরপরে চন্দ্রবোর আবার কবে ছবল মারবেন, আবার অন্য কিছু ইস্যুতে ছবল মারেন কিনা, এবং এই সেটিং এর ক্যান্সার যেটা বিজেপি এখন বুঝতে পারছে সেই ক্যান্সার আরো দলের মধ্যে ছড়িয়ে পড়ে কিনা, আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি, আগামী দিনে কি হয় তা দেখবো বলে আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।